আজকে চলে আসলাম বিশ্বাস বাড়ির প্রথম রাজকন্যার কিভাবে আগমন হলো, দ্যাট মিন্স ডেলিভারি ডে ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আসলে এই দিনটা আমাদের বিশ্বাস বাড়ির জন্য খুব খুব স্পেশাল দিন, আর সেই দিনটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হয়? তাই এই দিনটা শেয়ার করার জন্য আমিও বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু সময় সাপেক্ষে আমার এই ব্লগটি এডিট করতে একটু সময় লেগে গিয়েছে, তার জন্য সত্যিই দুঃখিত। কিন্তু আজকে সম্পূর্ণ ব্লগটি শেয়ার করব। ডেলিভারির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দিভাই স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, আর এখানে মা আমাদের ভগবানের চরণের তুলসীপত্র হাতে দিয়ে দিল, যেহেতু আমরা রওনা দিব হসপিটালের উদ্দেশ্যে। আর দিদিভাই সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল, মা, দিদি, তারপর আমার মাসিমণি, সবার কাছে আশীর্বাদ নেওয়ার পরে আমরা নিচে চলে যাই। আর নিচে আমাদের অটো দাঁড়িয়েছিল, আর যেহেতু দিদির সকালে ডেলিভারি ছিল, আমরা 7টা সাড়ে 7টার দিকেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিই। আর এদিন সবাই খুব ভোর ভোর থাকতে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ ওই দিন আমরা খুব এক্সাইটেড ছিলাম, এজন্য রাতেও ঘুম হয়নি, তাই সকাল সকাল উঠে গিয়েছিলাম। আর দিদির ডেলিভারি হয়েছিল গাজী মেডিকেলে, আর গাজী মেডিকেলে গিয়েই কিছু ফর্মালিটিস ছিল যেটা রিসেপশনে কমপ্লিট করে আমরা ভর্তি হতে চলে যাই। এবং এখানে দিদির প্রেশার মাপছিল, ডায়াবেটিক্স মাপছিল। আর এখানে গাজী মেডিকেল হসপিটালে আমরা অলরেডি অ্যাডমিট হয়ে গিয়েছিলাম, সেই ফর্মটা আমার হাতে ছিল, সেটা নিয়ে 8তলায় চলে যাই, কারণ ওখানে আমাদের বেড ছিল। আমাদের বলা হয়েছিল সন্ধ্যার পরে আমাদের কেবিন দিবে, তাই আমরা জেনারেল বেডেই বসেছিলাম। এরপর দিদির চুলে 2টো বেনি করে দিয়েছিলাম, আসার সময় করিনি কারণ ওর চুল ভিজা ছিল, তাই পরেই আমি ওর চুলে বেনি করে দিয়েছি। তোমার অনুভূতি বলো, ভয় লাগতেছে নাকি এটাও ডেলিভারির পরে কবা? না, ভয় লাগতেছে। মেয়ে কিন্তু অন্যরকম অনুভূতি। মেয়ে কিন্তু আমাদের অনেক শক্ত মেয়ে, হ্যাঁ, অনুভূতি ভালো। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার শিবানী মাসিমণি, মানে আমাদের অনেক কাছের একজন মানুষ। তিনি খুলনা মেডিকেলের নার্স, প্লাস আমার দিভাই 10 মাসের প্রেগনেন্সির সঙ্গী, কারণ সকল সুবিধা অসুবিধা তার সাথেই শেয়ার করা হয়। কালকে সারা রাত থেকে ঘুম হয় নাই, যে সকালবেলা ডেলিভারি কখন আর কি ডেলিভারি হবে, কখন বাবুকে দেখব, মানে এত এক্সাইটমেন্ট কাজ করছে যে রাতে ঠিক মতো ঘুমাই নাই। ইভেন রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত আমি আর দিদিভাই সজাগ ছিলাম, মানে দুজন বসে আড্ডা দিচ্ছিলাম। কারেন্ট ছিল না বিশেষ করে, এর জন্য আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। আর এখন তো হসপিটালে আর বেশি সময়ও নাই, কিছুক্ষণের পরেই দিদিভাইকে ওটিতে নেবে, তারপর আমাদের পুচকুকে দেখতে পাবো। আমি খুবই এক্সাইটেড, খুবই খুবই খুবই, কিন্তু আমার পতিদেবকে একটু মিস করতেছি, কারণ সে থাকলে হয়তো বা আমার ক্যামেরা সাপোর্টটা আরও বেশি দিতে পারতো, সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে পারতো, তো আমি তাকে খুব মিস করতেছি। এরপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, দিভাইকে ওটিতে নেবে, আর দিভাই একটু কান্নাকাটি করছিল কারণ ও ভয় পাচ্ছিল। আমি ওকে যতটা চিনি, ও অনেক শক্ত একটা মানুষ, কিন্তু এই টাইমটা আসলে প্রতিটা মেয়েরই ভয় হয়, দিদিভাইয়ের ক্ষেত্রেও সেটাই। আর দিদিভাইকে সাহস জোগাতে আমার বড়দা অনেক কথা টথা বলে তাকে সাহস দিয়েছে। দেওয়ার পরে আমরা ওটির দিকে চলে যাই, মানে ওটি ছিল দোতলায়, 8তলা থেকে দোতলায় চলে যাই। আর এদিকে যেহেতু আমার মাসিমণি মেডিকেলের নার্স, সে ডক্টরের পারমিশন নিয়ে সেও ওটিতে থাকার সুযোগ পেয়েছে, যেটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল। আর দিভাই তার মায়ের সাথেও বিদায় নিয়ে এখন ফাইনালি ওটি রুমে ঢুকে যাচ্ছে। আর বাইরে এখানে আমরা সবাই অপেক্ষা করছিলাম, কার কেমন অনুভূতি সেটাও শুনছিলাম। দিদা বা ফিলিংস কি কও? ভয় লাগতেছে? না, ভয় লাগতেছে না, ঈশ্বরে ডাকবো, ঈশ্বর ছাড়া কেউ নাই। হ্যাঁ, ঈশ্বরে ডাকো, দিদা অস্ত্র। আস্তে আস্তে সবাই ওটির কাছে চলে এসেছে, আর আমি তখন সবার পার্সোনালি অনুভূতিগুলো শুনছিলাম। তুমি কি পিসিমণি হবা? না, কেমন লাগতেছে? না না, সেই পিসিমণি, পিসিমণি কেমন লাগছে বলো? সেই লাগতেছে। এক্সাইটেড আমরা না খুব। মা টেনশন করতেছে, কোনো টেনশন নাই, ঠাকুমা হবে, এই দিদা হবে, ঠাকুমা দিদা, হ্যাঁ আমি মেজো মা, খুবই এক্সাইটেড। হ্যাঁ, বিশ্বাস বাড়ির কোনো শুভ মুহূর্তে 2-1 জন থাকবে সেটা কি হয়? এখানে পুরো ফ্যামিলি ধরে আমরা ছিলাম, প্রায় 10 থেকে 15 জন ওটির সামনে অপেক্ষা করছিলাম, আর কখন পুচকুকে দেখবো সেই অপেক্ষা
আরও করছিলাম। আর এখানে আমি আর অ্যানা অনেক স্ন্যাপ নিচ্ছিলাম, আর বর্দি বলছে এই দুই পাগলের মাঝখানে আমি কিভাবে যে পড়ে গেলাম। এরপরই আমরা সুসংবাদ শুনতে পাই যে আমাদের দি ভাইয়ের কোলে একটা কন্যা সন্তান এসেছে, আর আমরা খুব খুব খুশি। যেহেতু মাসিমণি ওটিতে ছিল, মাসিমণি বের হয়ে বলল মা বাবু দুজনেই সুস্থ আছে। আর এখন বাবুর কান্নার আওয়াজ শুনবেন। বাবুকে ওটি থেকে বের করে এনেই মায়ের কোলে দিল। ফাইল নিয়ে গেছে ওরা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ শিশু দীর্ঘায়ু সুস্থ থাক কৃষ্ণ মধ্যে মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আবার বলো। কে তুমি? এটাই বিশ্বমানু রাজনন্দিনী। হ্যাঁ, বিশ্বমানু রাজনন্দিনী আইছে। এই যে দেখো পৃথিবী, দেখো আকাশ বাতাস চন্দ্র সূর্য বসুমাতা সবাই তুমি তোমার করে নাও, দীর্ঘ আয়ু সুস্থ থাকো। মায়ের কোল থেকে আস্তে আস্তে সে পিসিমণির কোলে গেল, মানে আমার বড়দির কোলে। বড়দির কোল থেকে বাবার কোলে গিয়েছে এখন। আর বাবা তো প্রথমবার তার মেয়েকে কোলে নিয়েছে। বড়দা একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরবর্তীতে সে তার মেয়েকে খুব শক্ত করে ধরছে। আর ধরার পর বড়দাকে বললাম একটু কথা বলেন বাবুর সাথে। তারপর বড়দা বাবুর দিকে তাকিয়েই ছিল এবং খুব শক্ত করে ধরে রাখছে, কারণ সে খুব ভয় পাচ্ছিল। এরপর সে দিদুনের কোলে গিয়েছে, আর দিদুনের কোলে গিয়ে ওরে আবেগীয় কান্না। এরপর অ্যানার কোলে গিয়েছে, আর অ্যানা কিন্তু পিসিমণি হয়নি, মাসিমণি হয়েছে। তখন আমাদের সম্পর্ক বুঝতে একটু উলটপালট হয়ে গিয়েছে, কিন্তু অ্যানা এখন মাসিমণি হয়ে গিয়েছে। আমার কোলে উঠে কান্না থাইমা গেছে। ওটি রুম থেকে আবারও 8 তলায় চলে এসেছি। 8 তলায় যেহেতু আমাদের বেড ছিল, সেখানে বাবুকে নিয়ে এসেছি। আর বাবুকে দেখতে তখন মন্দিরা এসেছিল, মিম এসেছিল, পরিমলদা এসেছিল, তারপর আমার মা বাবা এসেছিল। সবাই আমার মেয়েকে দেখতে চলে এসেছে। আর এই যে মণি কাকা, মানে আমার দেওর কাকা হয়ে গিয়েছে, সেও দেখে নিল। আমার মাও বাবুকে কোলে নিয়ে বেশ অনেকক্ষণ ছিল। আর দেখুন, আমি কিন্তু আবার সেই খাওয়া দাওয়ায় ফোকাস করেছি, কারণ তখন দুপুর হয়ে গিয়েছে আর আমার অনেক ক্ষুধা লেগেছে। তাই আমাকে বড়দি খাইয়ে দিচ্ছিল। আর এখানে বিদ্যা চলে এসেছে, মাসিমণির মেয়ে হয় বিদ্যা। আর এই যে আমাদের জামাইবাবু চলে এসেছে। এরপর দিভাইকে সন্ধ্যার দিকে অবজারভেশন রুম থেকে মেইন বেডে দিয়ে দিয়েছে। খাচ্ছে উনি মামা করে ওই দেখ কথা জলতেছে। অতঃপর আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়িও চলে এসেছে বাবুকে আর দিভাইকে দেখতে। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন লাল জামা পরা, সে কিন্তু আমার আর এক শাশুড়ি হয়। সে আমাকে এত সুন্দর করে মেজো বৌমা বলে ডাকে, সেটা শুনলে বুঝবেন যে আসলেই ও আমার শাশুড়ি, সত্যি সত্যিই আমার শাশুড়ি। যেহেতু ডেলিভারির পর দিদি বেস্ট ফিডিং করাতে পারছিল না, সেখানে আমি মন্দিরার হেল্প নেই। মন্দিরা বাবুর জন্য খাবার রেডি করে দেয়, আর ওর বাসা থেকে আমি আবার খাবার নিয়ে আসি বাবুর জন্য। ওখান থেকে চলে যাই কিডস অ্যান্ড মমে গিয়ে কিছু কেনাকাটা করি বাবুর জন্য। তারপর মণি কাকা ফাইনালি তার মেয়েকে কোলে নিয়েছি। এরপর আমরা হসপিটালে 4 দিন থাকলাম। 4 দিনের পর বাড়ি এসে বাবুর গৃহপ্রবেশ হলো। এই তো এটাই ছিল মোটামুটি ডেলিভারি ডে ভ্লগ থেকে বাড়ি আসা পর্যন্ত ভ্লগ। আমার বাবুর জন্য, আমার পুরো পরিবারের জন্য আশীর্বাদ করবেন এবং ভ্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।